1999 সাল দক্ষিণ কলকাতার বেহালার এক আবাসিক এলাকা অক্সিটাউন, সেখানে ঘটে যাওয়া এক নির্মম হত্যাকাণ্ডে সকলে কেঁপে উঠেছিল। পাল পরিবার 4 সদস্যের একটি সুখী পরিবার নিজেদের বাড়ি P73 অক্সিটাউনে নির্মমভাবে খুন হন। এই মর্মান্তিক হত্যাকাণ্ড শুধু তাদের জীবনই কেড়ে নেয়নি, বরং অক্সিটাউনের শান্ত পরিবেশকে চিরতরে বদলে দিয়েছিল। কিন্তু অক্সিটাউনের এই বহুচর্চিত হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল সেই সত্য হয়তো আর কখনো কেউ জানতে পারবে না, কারণ মামলার প্রধান অভিযুক্তকে ঘটনার প্রায় 8 বছর পর আদালতে ক্লিনচিট দেওয়া হয়েছিল। তাই সেই সত্য হয়তো আর কখনো কেউ জানতে পারবে না। অক্সিটাউন হত্যাকাণ্ড পুলিশ ফাইলে আজও একটি অমীমাংসিত মামলা হিসেবেই লিপিবদ্ধ রয়েছে। আমি আপনাদের কাছে ঘটনার যে বিবরণ তুলে ধরছি তা বিভিন্ন নিউজ পেপারে উপলব্ধ প্রতিবেদন এবং পরবর্তী ঘটনাবলীর ভিত্তিতে। এই কথাগুলো বলার সময় মনে হয় যেন অতীতের সেই সমস্ত ঘটনাগুলো আবার জীবন্ত হয়ে উঠছে, যেন সময়ের পাতাগুলো উল্টে আমরা আবার সেই মুহূর্তে ফিরে যাচ্ছি। প্রতিটি শব্দ যেন অতীতের গভীরে ডুব দিয়ে সত্যকে উন্মোচন করার চেষ্টা করছে। এই বিবরণটি শুধু তথ্যের সমাহার নয়, বরং একটা অনুভূতির সন্ধান, যা আমাদেরকে সেই সময়ের আবহাওয়ায় নিয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি শ্রী, আর আপনারা আছেন আমার সঙ্গে আমার গল্পের আসরে। আশা করি সকলে কুশলে আছেন, সুস্থ আছেন। আজ আমি যে ঘটনাটি আপনাদের শোনাচ্ছি সকলকে অনুরোধ করব শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে যখনই আমি নতুন একটি গল্প আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন তক্ষুনি পৌঁছে যাবে। চলুন শুরু করছি আজকের গল্প। 1999 সালের 9 জুনের সেই অভিশপ্ত দিনটি অক্সিটাউনের ইতিহাসে এক বিভীষিকাময় স্মৃতি হয়ে আছে। 55 বছরের বিদ্যুৎ পাল, তার স্ত্রী 51 বছরের মঞ্জুলিকা পাল এবং তাদের 2 কন্যা 22 বছরের সোহিনী আর 16 বছরের ত্রিপর্ণা নিজেদের বাড়িতে নির্মমভাবে নিহত হন। বিদ্যুৎ পাল একজন সাধারণ অর্ডার সাপ্লাইয়ের কাজ করতেন, আর মঞ্জুলিকা পাল ভবানীপুরের একটি ন্যাশনালাইজড ব্যাংকের অফিসার ছিলেন। এই নৃশংস ঘটনার তদন্ত, যা শুরুতে স্থানীয় পুলিশের হাতেই ছিল, পরে তা সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডি তাদের চার্জশিটে বলেছিলেন সোহিনীর প্রাইভেট টিউটর লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী একজন কন্ট্রাক্ট কিলার চন্দন দাসের সহায়তায় পাল পরিবারকে হত্যার ষড়যন্ত্র করেছিল, আর এর পেছনে ছিল ব্যক্তিগত উদ্দেশ্য। 22 বছর বয়সী বিএ পাঠরতা সোহিনী পালের প্রাইভেট টিউটর এবং মহেশতলা স্কুলের প্রধান শিক্ষক লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী, যিনি আবার সোহিনীর প্রেমিক এবং প্রতিবেশীও ছিলেন। সিআইডি তাদের চার্জশিটে বলেছিলেন যে লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী সোহিনীর সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিল, যার ফলস্বরূপ সোহিনী গর্ভবতী হয়ে পড়ে এবং সে লক্ষ্মীনারায়ণ চক্রবর্তীকে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল, যা আবার চক্রবর্তীর পক্ষে সম্ভব ছিল না। তদন্তকারীরা অনুমান করেন যে তিনি এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। চার্জশিটে দাবি করা হয়েছিল যে চক্রবর্তী চন্দন দাস সহ আরও 3 জন, ভরত, বাবু আর দিলীপকে নিয়োগ করেছিল এই সম্পূর্ণ হত্যাকাণ্ডটিকে সুষ্ঠুভাবে করা আর প্রমাণ নষ্ট করার জন্য। 14 জুন তাদের মৃত্যুর 5 দিন পর অক্সিটাউনের P73 পালবাড়িতে রক্তাক্ত অবস্থায় সোহিনী, ত্রিপর্ণা এবং তাদের বাবা মায়ের বিকৃত দেহ পাওয়া যায়। সিআইডির চার্জশিট অনুসারে সোহিনী লক্ষ্মীনারায়ণ চক্রবর্তীকে তার স্ত্রীকে ডিভোর্স করে
তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। চক্রবর্তী তখন সোহিনীকে বোঝায় যে তার পরিবার এই বিয়েতে অবশ্যই আপত্তি জানাবে, তাই তাদের বিয়ে করতে হলে তার বাবা মা আর ছোট বোনকে তাদের পদ থেকে সরিয়ে দিতে হবে। অন্যদিকে সোহিনীকে অন্ধকারে রেখে লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী চন্দন আর তার সহযোগীদের সোহিনী সহ পুরো পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য নিয়োগ করেছিল। আর এই হত্যাকাণ্ডকে পালেদের আত্মহত্যার মতো দেখাতে বলেছিল। এমনকি মূল পরিকল্পনাকারী চক্রবর্তী সোহিনীকেও এই পরিকল্পনায় রাজি করিয়েছিল এবং ওর থেকে বাড়ির চাবিও নিয়েছিল, যাতে খুনিদের বাড়ির পিছনে দরজা দিয়ে ঢুকিয়ে দিতে পারে। পরবর্তীকালে জানা গিয়েছিল পালবাড়ির চাবি বাড়ির পিছনে পাথরের টুকরোর স্তূপের নিচে লুকোনো ছিল এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে চক্রবর্তী ওই চাবি লুকিয়ে রেখেছিল। কিন্তু কেন একজন পরিকল্পনাকারী খুনি তার কাজ শেষ করে দরজা বন্ধ করে বাড়ির পিছনে চাবি লুকিয়ে রাখার ঝুঁকি নেবে, এ প্রশ্নের উত্তর পুলিশের কাছে ছিল না। তাই চক্রবর্তীর সঙ্গে বাড়ির চাবির সংযোগ নিয়ে সন্দেহ থাকলেও তা আদালতে নিশ্চিত প্রমাণ হিসেবে গৃহীত হয়নি। 14 জুন পাল পরিবারের সদস্যদের মৃতদেহ পাওয়ার পর তাদের পোস্টমর্টেম করা হলে জানা যায় হত্যার আগে তাদের ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। তদন্তকারীদের স্থির বিশ্বাস ছিল পাল পরিবারের বড় মেয়ে সোহিনী তার শিক্ষক লক্ষ্মীনারায়ণ চক্রবর্তীর সাথে অপরাধের অংশীদার ছিল, যার সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। সোহিনী কেবল হত্যার পরিকল্পনা সম্পর্কে জানতই না, বরং সে আসল অপরাধে অংশগ্রহণকারীও ছিল। পালবাড়ি থেকে সংগ্রহ করা প্রমাণ, যেমন দুধ, চায়ের কাপ, সেগুলোর ফরেন্সিক পরীক্ষায় জানা গিয়েছিল যে পরিবারের সদস্যদের চায়ের সাথে সিডেসিভ অর্থাৎ ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। তদন্তকারীরা নিশ্চিত ছিলেন বাইরের কোনো ব্যক্তির পক্ষে খাবারে ঘুমের ওষুধ মেশানো সম্ভব ছিল না। এটি অবশ্যই কোনো বাড়ির লোকেরই কাজ ছিল, যার রান্নাঘরে প্রবেশাধিকার ছিল। অক্সিটাউনের বাসিন্দারা, বিশেষ করে পাল পরিবারের প্রতিবেশীরাও এ ব্যাপারে একমতই ছিল। অতএব এটি প্রায় নিশ্চিত যে সোহিনীর সহায়তায় চায়ের কাপে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। পুলিশ জানিয়েছিল যে 9 জুন পাল পরিবারকে হত্যার দিন লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী পালবাড়িতে গিয়েছিলেন এবং পরিবেশিত চায়ের মধ্যে যে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল তা সেই সোহিনীকে দিয়েছিল। কিন্তু এর কোনো সাক্ষী ছিল না। এমনকি চায়ের কাপ থেকে কোনো আঙুলের ছাপও সংগ্রহ করা হয়নি, যেটা ছিল একটা মুখ্য কাজ যা পুলিশ করতে পারেনি। একজন সিআইডি কর্মকর্তা বলেছিলেন, আঙুলের ছাপ না মেলালে কিভাবে কেউ নিশ্চিত হতে পারে যে চক্রবর্তী সেদিন পালবাড়িতে উপস্থিত ছিল? মৃতদেহগুলো আবিষ্কারের প্রায় 45 দিন পর পুলিশ বলেছিল চক্রবর্তী বাড়ির চত্বরে পাথরের স্তূপের নিচে রক্তমাখা একটা শার্ট খুঁজে পেয়েছিল তারা, আর বইয়ের তাকের ভেতর থেকে ঘুমের ওষুধের একটা স্ট্রিপ পেয়েছিল। তবে শার্টে লাগা রক্তের দাগগুলো এত তাজা দেখাচ্ছিল যা জুন মাসের বর্ষায় কিভাবে সম্ভব ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছিল। পুলিশ আদালতে দাবি করেছিল অপরাধের দিন অর্থাৎ 9 জুন চক্রবর্তী ওই শার্টটি পরেছিল, কিন্তু নিহতদের কারোর রক্তের সাথে শার্টের রক্তের মিল খুঁজে বের করার পুলিশের তরফে কোনো চেষ্টাই করা হয়নি। এছাড়াও চক্রবর্তী কেন ঘুমের ওষুধের স্ট্রিপটি ফেলে দেননি সে প্রশ্নেরও কোনো উত্তর পাওয়া যায়নি। সিআইডি কর্মকর্তারা বলেছিলেন সোহিনীর জড়িত থাকার পরবর্তী আরেকটি সূত্র ছিল তার আঘাতের ধরন। যদিও সোহিনীর বাবা, মা আর বোনের অচেতন অবস্থায় গলা কেটে হত্যা করা হয়েছিল, সোহিনীর ক্ষেত্রে কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছিল তাকে প্রথমে মুখ চেপে ধরে শ্বাস বন্ধ করে তারপরে গলা কেটে হত্যা করা হয়েছিল। যদিও তার পেটে সিডেসিভের চিহ্ন পাওয়া গিয়েছিল,
তবুও তার পরিমাণ অন্যান্যদের তুলনায় অনেক কম ছিল। সিআইডির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পার্থ ভট্টাচার্য বলেছিলেন, 4 জনের মধ্যে সোহিনী একমাত্র ছিল যাকে শ্বাসরোধ করে প্রথমে হত্যা করা হয়েছিল, তারপর তার গলা কেটে ফেলা হয়েছিল। সিআইডির কাছে সুনির্দিষ্ট সূত্র ছিল যে সোহিনী তার পরিবারের অন্য 3 সদস্যকে হত্যা করার পরেও কিন্তু বেঁচে ছিল। সেই শেষ ব্যক্তি ছিল যাকে খুন করা হয়েছিল। সম্ভবত কারণ ষড়যন্ত্র বাস্তবায়নের সময় হয়তো কোনো কারণে জটিলতা তৈরি হয়েছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী ও চন্দন দাসকে অ্যারেস্ট করে। আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে মামলা শুরু হয়, কিন্তু এই মামলার মোড় ঘুরে যায় আদালতের এক চমকপ্রদ সিদ্ধান্তে। ঘটনার প্রায় 8 বছর পর 2007 সালে আদালতে প্রমাণের অভাবে লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী আর চন্দন দাসকে বেকসুর খালাস করে দেওয়া হয়। এই রায় শহরবাসীকে একেবারে অবাক করেছিল, কারণ এত বছর ধরে যারা মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ছিল তারা হঠাৎ মুক্তি পেয়ে যায়। প্রসিকিউশনের করা মামলা একের পর এক ত্রুটির কারণে ভেঙে পড়ে। কারণ চক্রবর্তীর সঙ্গে বাড়ির চাবির সংযোগ নিয়ে সন্দেহ থাকলেও তা নিশ্চিত প্রমাণ হিসেবে গৃহীত হয়নি। 29 জন সাক্ষীর জবানবন্দি অভিযোগের সত্যতা প্রমাণ করতে ব্যর্থ হয়েছিল। চক্রবর্তীর অপরাধ প্রমাণ করার মতো একটিও প্রমাণ আদালতে পেশ করা হয়নি। সবচেয়ে বড় ধাক্কা ছিল সিআইডি চার্জশিট দাখিল করতে 2.5 বছর সময় নেয়, যা মামলাকে আরও দুর্বল করে তোলে। 30 মার্চ 2007 আলিপুর আদালতের রায়ে অক্সিটাউন হত্যাকাণ্ড আনুষ্ঠানিকভাবে অমীমাংসিতই থেকে যায়। সিআইডি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করার কথা বিবেচনা করে। এরপর 16 আগস্ট 2007 হাইকোর্ট সিআইডিকে নির্দেশ দেয় লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী আর চন্দন দাসকে পুনরায় গ্রেপ্তার করতে। আদালত এই মামলাটিকে রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেস বলে অভিহিত করে, কিন্তু এরপরও আদৌ কেউ দোষী সাব্যস্ত হয়েছিল কিনা তা আজও অস্পষ্ট। অক্সিটাউন হত্যাকাণ্ড কলকাতার অপরাধ ইতিহাসে এক ভয়ঙ্কর রহস্য হয়ে রয়ে গেছে। বিচারে দোষীদের শাস্তি না হওয়ার ফলে আজও প্রশ্ন থেকে গেছে, পাল পরিবারের সত্যিকারের হত্যাকারী কে? অনেকের বিশ্বাস প্রকৃত অপরাধীরা আজও ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। কেউ কেউ আবার পাল দম্পতির ব্যক্তিগত জীবনের জটিলতা আর সম্পর্কের গুঞ্জনকে সম্ভাব্য কারণ হিসাবে দেখালো, তার অবশ্য কোনো প্রমাণ মেলেনি। অক্সিটাউনের P73 নম্বর বাড়িটি বছরের পর বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেন সেই ভয়াবহ রাতের এক নীরব সাক্ষী হয়ে। গল্পটি এখানেই শেষ হলো। আমার উপস্থাপনা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সহযোগিতা করবেন। আবার কথা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। ধন্যবাদ।